ইতিহাস সৃষ্টি করেছেন বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানগণ। বাংলাদেশের 3 বাহিনীর প্রধানগণ অনেক ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানো হয়েছে এবং আজকেই কিন্তু দেশে নতুন পরিস্থিতি আসবে। এদিকে আজ 3 বাহিনীর প্রধান নতুন একটা খেলা খেললেন। দেশে আজ দুপুরে নতুন পরিস্থিতি তৈরি করেছেন শেখ হাসিনার দেশে আসার ষড়যন্ত্র করে। অন্যদিকে ঢাকার রাজপথে তুলপার পরিস্থিতি, শাহবাগে লক্ষ লক্ষ আওয়ামী লীগ। 7 মাসের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ দাপটের সহিত ফিনিক্স পাখির মতো বাংলাদেশের রাজনীতিতে ফিরছে। অনেকেই বলেছে বাংলাদেশ আওয়ামী লীগ 70 বছরও বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না, 30-40 বছরও ক্ষমতায় আসতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি এখানেই শেষ, এখানেই কবর রচনা হয়েছে। ইউনূস মহাজন তো সারা জীবন ধরেই বিদেশ যাওয়া আসা করেন, কিন্তু সরকারে বসার পরও কেন তাকে সরকারি পয়সায় জনগণের টাকায় বারবার কারণে অকারণে বিদেশ যেতে হয় বলুন তো? 13 মাসের শাসনে 14 বার বিদেশ ভ্রমণ তো চারটিখানি কথা নয়। এদের বিচার অবশ্যই হবে, তবে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতর শেখ হাসিনা আজ না হয় কাল। ডাক্তার ইউনূস তো বুঝতে পারতেন যে এদের দিয়ে আমার যে কাজ করানোর দরকার ছিল সেই কাজ শেষ। আমার দরকার হচ্ছে বিএনপি আর জামাত, কারণ সেই এক্সিট আমার বিএনপি আর জামাত দিবে, আমার নামে কোনো কিছু হবে না। দর্শক, অতি গোপনে ভারতীয় সেনাবাহিনীর ইন্টেলিজেন্সের 4 জন সদস্য অন্তত পক্ষে 3 দিনের সফর সেরে চলে গেলেন। ডক্টর ইউনূসও এনসিবির সাথে বেইমানি করছে এবং জামাতে ইসলামও বেইমানি করছে। একদিকে ডক্টর ইউনূস বেইমানি করেছেন, এইটা নিয়ে অনেক কথা হচ্ছে। অন্যদিকে আজকে 3 সেনা প্রধান মানে 3 বাহিনী প্রধান তারা নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে এবং নতুন একটি পদক্ষেপ নিয়েছে। এই বিষয়গুলোকে কেন্দ্র করে দেশ আজ দুপুরে উত্তাল হয়। রাজপথে লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মীরা ঝাঁপিয়ে পড়ে জটিকা মিছিল নিয়ে। আপনারা দেখবেন শেখ হাসিনার কপাল খুলে যায় আজকে, এবং দেশের এই ষড়যন্ত্রগুলোর মধ্যে পড়ে ডক্টর ইউনূসও অনেক বিপদের মুখে পড়েন। সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেশের সকল আপডেট নিউজগুলা এই একটি ভিডিওতে দেখতে পারবেন। আর সুন্দর সুশ্রোতা, আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। 7 মাসের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ দাপটের সহিত ফিনিক্স পাখির মতো বাংলাদেশের রাজনীতিতে ফিরছে। অনেকেই বলেছে বাংলাদেশ আওয়ামী লীগ 70 বছরও বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না, 30-40 বছরও ক্ষমতায় আসতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি এখানেই শেষ, এখানেই কবর রচনা হয়েছে। আজকে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। বাংলাদেশ আওয়ামী লীগ যে ফিরতে পারবে না, এই 5 আগস্টের পরে 14-15 মাসে এই কথিত যে সকল রাজনৈতিক দল আছে এবং ডক্টর ইউনূস সরকার মিলে এমন কিছু করতে পেরেছে যে আওয়ামী লীগ আর ফেরার দরকার নেই, জনগণকে বুঝাতে পেরেছে। প্রথম কোশ্চেন মার্ক হচ্ছে এটা। আদতে ছিটে ফোটাও বুঝাতে পারে নাই যে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে দরকার নাই, বরং ডক্টর ইউনূসের শাসনামল দেখে, জামাত ইসলামের মুনাফিকি দেখে, বিএনপির চাঁদাবাজি, গুম, হত্যা এ সকল কিছু দেখে জনগণকে আরো বোঝানো হয়েছে আওয়ামী লীগের প্রয়োজনীয়তা কত বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশকে শাসন করার জন্য। দ্বিতীয় ব্যাপার হচ্ছে জনগণকে যে 5 আগস্ট মিথ্যা বলে ব্রেনওয়াশ করে রাজপথে নামিয়েছে, জনগণ এই 14-15 মাস পরে সকল কিছুই ক্লিয়ার হয়ে গিয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে যে জনগণকে বিভিন্ন ধরনের গুজব প্রপাগান্ডা ছড়িয়েছে এই 16 বছরে সকল কিছুই জনগণ ক্লিয়ার হয়ে গিয়েছে। শুধু কয়েকটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। প্রথমত গুজব ও প্রপাগান্ডা ছড়ানো হয়েছে বাংলাদেশে 26 লক্ষ ভারতীয় চাকরি করে। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আদতে বাংলাদেশে 26,000 কোন ভারতীয় চাকরি করে কিনা সেটারও কিন্তু প্রমাণ দেখাতে পারেনি এই আইন উপদেষ্টা আসিফ নজরুল। দ্বিতীয় একটি কথা বলা হতো সবসময় যে বাংলাদেশকে ভারতের হাতে বিক্রি করে দেওয়া হয়েছে, এমন এমন চুক্তি করেছে শেখ হাসিনা, ভারত বাংলাদেশকে পুরা গিলে খাবে। কিন্তু 5 আগস্ট ডক্টর ইউনূস সরকার আসার পর আমরা দেখতে পেলাম শেখ হাসিনার আমলে যতগুলো চুক্তি করেছে একটা চুক্তিও ডক্টর ইউনূস বাতিল করে নাই, বরং সেই চুক্তিগুলো বহাল রেখেছে এবং আরো নতুন নতুন চুক্তি করেছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? শেখ হাসিনা ভারতের কাছে কোনো দেশ বিক্রি করে নাই, এগুলো দেশের স্বার্থের কারণে ওই সকল চুক্তি করেছিল। সেই বিষয়গুলো প্রপাগান্ডা ও গুজব ছড়িয়েছে। তাহলে এই দিকে গুজব ছড়িয়ে ছড়িয়ে শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণের কাছে একেবারে কালার করেছিল এই বিএনপি, জামাত এবং এই টোকাই সমন্বয়কের সিন্ডিকেটরা। তাহলে জনগণ সকল কিছু এখন বুঝতে পারে যে আমাদেরকে গুজব ছড়িয়েছে, প্রপাগান্ডা ছড়িয়েছে, এবং 5 আগস্টের পরবর্তী সময় এমন কোনো কিছু সাধারণ জনগণ আমাদের জন্য উপহার দিতে পারে নাই এই কথিত রাজনৈতিক দল এবং ডক্টর ইউনূস গংরা, যে আমরা আওয়ামী লীগকে ভুলে যাব এবং আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের দরকার নাই এমন কিছু ফিল করব। তাহলে কি বোঝা যাচ্ছে? আওয়ামী লীগ যদি আরো 6 বছর পরে ফিরে আসার কথা, এখন এদের কার্যকলাপের কারণে, এদের এই সকল কর্মকাণ্ডের কারণে, চাঁদাবাজির কারণে আওয়ামী লীগ 7 মাসে ফিরে আসবে। এই আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচন তফসিল ঘোষণা দেয়, দেখেন না কি পরিস্থিতি হয়।
বিশ্বের বিভিন্ন বড় বড় দেশ কি পরিমাণ চাপ দেয় এবং আওয়ামী লীগ কি খেলাটা দেখায়, তারপরও ধরে নিলাম আপনারা গায়ে জোর দিয়ে নির্বাচনটা করেই ফেললেন, ক্ষমতায় চলে আসলেন। ক্ষমতা চলে আসার 2-3 মাসের মধ্যে আওয়ামী লীগ রাজপথে কি করে এবং জনগণ আওয়ামী লীগের সাথে কিভাবে একত্রিত হয়ে রাজপথ কাঁপায় শুধু দেখতে থাকবেন। আমি আপনাদেরকে বলতেছি তো, যদি নির্বাচন জোর করেও ফেলে তার পরবর্তী সময় বাংলাদেশে কি হয় কল্পনা করতে পারবেন না। ইউনূস মহাজন তো সারা জীবন ধরেই বিদেশ যাওয়া আসা করেন, কিন্তু সরকারে বসার পরও কেন তাকে সরকারি পয়সায় জনগণের টাকায় বারবার কারণে অকারণে বিদেশ যেতে হয় বলুন তো? 13 মাসের শাসনে 14 বার বিদেশ ভ্রমণ তো চারটিখানি কথা নয়। তার মানে এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। কি কারণ? আমার মতে অনেকগুলো কারণের মধ্যে মূল কারণ হচ্ছে বিনা পয়সায় প্লেনে চড়া। এর আগে এনজিওর পয়সায় বিভিন্ন দেশে দাওয়াতের উছিলায় তাদের পয়সায় বিদেশে যেতে যেতে ইউনূসের আসলে অভ্যাস দাঁড়িয়ে গেছে বিদেশ যাওয়া। প্লেনে না চড়লে হয়তো তার ঠিক মতো ঘুম হয় না কিংবা তার পেট পরিষ্কার হয় না। চলুন জানা যাক এবারের ইতালি সফরটা তিনি কেন করলেন, কি নিয়ে আসলেন আর কি দিয়ে আসলেন ইতালিকে। এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে দেশের একটি ভয়ঙ্কর সময়ে ইউনূস মহাজন কোনো কারণ ছাড়াই অর্থাৎ কোনো আমন্ত্রণ ছাড়াই ইতালির রাজধানী রোমে গিয়েছেন একদল লোক লস্কর নিয়ে। ইতালির প্রধানমন্ত্রী যখন গাজা যুদ্ধবিরোধী চুক্তি সইয়ের অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প সহ সকল পশ্চিমা দেশ এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলির প্রধানদের সঙ্গে বৈঠক করছেন, তখন সেই অনুষ্ঠানে নির্যাতিত প্যালেস্টাইনারদের পক্ষে সবচেয়ে দরদি রাষ্ট্র বাংলাদেশের প্রতিনিধিত্ব না করে ইউনূস গিয়েছেন রোমে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বা ফাও এর একটি অনুষ্ঠানে। প্রথম প্রশ্ন হলো, প্যালেস্তানিদের ভাগ্য নির্ধারণে প্রেসিডেন্ট ট্রাম্পের এত বড় উদ্যোগে মিশরের শার্ম এল শেখে যখন এত বড় আয়োজন চলছে, যেখানে ভারত পাকিস্তানের মতো রাষ্ট্র আমন্ত্রণ পেয়েছে, সেখানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সবচেয়ে বড় দাবিদার, সবচেয়ে সোচ্চার রাষ্ট্র বাংলাদেশকে কেন আমন্ত্রণ জানালেন না ট্রাম্প? কারণ প্রেসিডেন্ট ট্রাম্প কি বুঝেছেন যে ডক্টর ইউনূসের মতো ইসরায়েলি গুড়িয়াকে বা ইসরায়েলি পুতুলকে দাওয়াত দিয়ে আসলে কোনো লাভ নেই? একে তো জর্জ সোরসের ঘনিষ্ঠজন। ডাক্তার ইউনূস তো বুঝতে পারতেন যে এদের দিয়ে আমার যে কাজ করানোর দরকার ছিল সেই কাজ শেষ। আমার দরকার হচ্ছে বিএনপি আর জামাতের, কারণ সেফ এক্সিট আমার বিএনপি আর জামাত দিবে, আমার নামে কোনো কিছু হবে না। শুধু এনসিপি রাইখেও লাভ কে না রাইখেও লাভ কি, শালারা তো ছাগলের 3 নম্বর বাচ্চার চেয়ে ছোট, এগুলোর আর লাভ নাই। সুতরাং যারা ম্যাডাম আর ডিরেক্টরের রাইখা ডাক্তার ইউনূস বিএনপির সাথে নেগোসিয়েশন হয়তো 8-10টা সিট এদের দিয়া দাও, এনসিপির একটারও না, এগুলো সব ডাইল বাদ। আর ওই যে আরেকটা আছে বাচ্চা উপদেষ্টা, যেটা এখনো চেয়ারে আছে, আসিফ মাহমুদ সজীব ভাইও না তেমনি বিএনপি করে, এটা সবাই জানেন। এগুলো এটা ভালো গুগলি খেললেন এবং ডাক্তার ইউনূস আগামী 15 দিনের টাইম দিলেন। 15 দিনের ভিতরে যদি এনসিপি না করে, আর এনসিপির নেতারা হয়তো করবেন না, যেটা শিওর ছিলেন, কারণ ওই যে নাহিদুল ইসলাম বলছিলেন যে কোন উপদেষ্টা সেফ এক্সিট চায়, কার কি দুর্নীতি, সব খবর ওনাদের কাছে আছে, ওনারা সময় হলেই প্রকাশ করবেন। আগামী 2-1 দিনের ভিতরে হয়তো ভাই প্রকাশ কইরাও দিতে পারেন। আবার এখন চিন্তার বিষয় যে এই যে উপদেষ্টা, এদের সাথে আসলে সেফ এক্সিটে যাবে কারা? এনসিপির কিছু গুন্ডা পান্ডা তো যাইতেই হবে, অথবা তারা যাবে, অথবা তারা আগে যাবে, অথবা পরে যাবে, কখন কিভাবে যাবে বা কোন মুহূর্তে যাবে, এটা নিয়ে একটা চিন্তা। আর এদিকে ডিজিএফআই তো সেনাবাহিনীর লোক, ডিজিএফআই সবাই এটা জানেন। ডিজিএফআই কিন্তু এখন হাতে রেখে দিচ্ছে কে? ডাক্তার ইউনূস। উনি কিন্তু খেলাটা খেলতেছেন ডিজিএফআই দিয়ে। মানে ডিজিএফআই দিয়ে খেলাটা কিভাবে খেলতেছেন দেখেন। হয়তো আগামী 7-10 দিনের ভিতরে আপনারা দেখবেন এনসিপির বড় বড় নেতার বিশাল বিশাল দুর্নীতির এক একটা কাহিনী হঠাৎ করে বেরিয়ে আসছে, পত্র পত্রিকায় হেভি হাইলাইট হবে, 2-4 জন জেলেও চলে যেতে পারে। আর যদি জেলে যাইতে না হয়, যদি ওনারা আবার সেনাবাহিনীর সাথে একটা লিয়াজু মেনটেন করে ফেলতে পারেন, তাহলে হয়তো কোনো মতো হয়তো পার পাইয়া যেতে পারেন, অথবা ভাইয়া যেতে পারেন, আর না হলে জেলে যাবেন, আর না হলে হয়তো গুম হবেন, ওই যে জামাত নেতার মতো গুম হয়েও যেতে পারে। কোনটা হবে সেটা হচ্ছে আগামী 15 দিনের খেলা। নাহিদুল ইসলাম তারা কি কি প্রকাশ করবে, ডাক্তার ইউনূস কোন কোন ভাবে বুকলি কল করবে, এগুলো দেখার বিষয়। যে একটু ভাইবা দেখেন, যারা নিয়োগকর্তা তারা আজকে সাইন করলো না, তাদের সাথে কথা নাই, তাদের সাথে বার্তা নাই, তারা আশপাশে আসতে পারে না। এবং একটা জিনিস মনে করি, 5ই আগস্ট যেদিন সনদ প্রথম হয়েছিল, মনে আছে? আগস্টের 5 তারিখ, সেই দিন নাই তারা থাকলো, বাকিরা কিন্তু হঠাৎ করে কক্সবাজার গেছে। আবার কক্সবাজার ওনারা ওই যে পিটার হাঁস ওর সাথে নাকি দেখা করতেছে, এইটা কিন্তু প্রচার করছে তারা বিএনপি এলাকা, ওখানে হোটেল ঘেরাও দিচ্ছে। এরপরে যে আমরা সবাই জানছি, তো বিএনপি এই যে 8 মাস 9 মাস আগ থেকে কিন্তু এটা আসলে গুগলি যে চলতেছিল, কেউ হয়তো বুঝে উঠে পারে নাই, এনসিপি তো পারেই নাই। আবার এইসব পোলাপেন অবশ্য এই কয়েকদিনে বুঝেই গেছে কিভাবে ডিজিএফআই এর সাথে সম্পর্ক করতে হয়, প্রশাসনের সাথে কিভাবে সম্পর্ক করতে হয়, সচিবালয়ে কিভাবে কি করতে, এগুলো জানে। সুতরাং দুই সাইডেই বাঘে মহিষে তো বলবো না, আপনার ডাক্তার ইউনূস যদি বাঘ হয় তাহলে এগুলো হচ্ছে যে বাচ্চা পাখি। এরা এখন কি করবে? কারণ এরা তো একটা হাইপ তোলার চেষ্টা করছিল, আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ ধ্বংস, বহুত কিছু করার চেষ্টা করছিল, কিন্তু এখন নিজের ফান্দে নিজেই পড়ে গেছে। কারণ আওয়ামী লীগ নাই, তো আওয়ামী লীগ না থাকলে তোদের তো লাভ নাই, লাভ তো জমাইতে।
তোরা তো লাভটা জমাত তাদের করলে, এই জমাত আর বিএনপি এখন তো করে কুত্তার মতন দৌড়ায় পিঠে। তবে ভাই বিএনপি আর জামাতি ভাই, আপনাদের কাছে একটা অনুরোধ, এগুলোর আমাদের জন্য একটু রাখছেন আর কি, আমরাও যদি 2-4টা রেখাই। তো ভাইজান বুঝতেছেন, আগামী 15 দিনের ভিতরে এনসিপির এই হাসনাত, নাহিদ, সার্জিস এদের সাথে কি কি ঘটে একটু খেয়াল রাখুন, বাকি যা হবে তা আরো সামনে বুঝতে পারবেন। দেখুন, আজকে যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিক্রেট মিশনে ভারতের সেনাবাহিনী 3 জন প্রতিনিধি বাংলাদেশ সফরে গেছিলেন। 14 অক্টোবর থেকে 16 অক্টোবর এই সময়কালটা তারা বাংলাদেশে থাকার কথা থাকলেও পরবর্তীকালে জরুরিকালীন কোনো মিটিং এর জন্য তাদের এই যে থাকার বিষয়টি একদিন বর্ধিত করা হয়। অর্থাৎ 14 থেকে 17 তারিখ অবধি বাংলাদেশে ভারতের ইন্টেলিজেন্স এবং সেনাবাহিনীর 3 জন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য গেছিলেন, যা নিয়ে এখন ভারত বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু চর্চা হতে শুরু করেছে। ভারতের পত্রিকা নর্থ ইস্ট নিউজ এ খবর প্রথমে সামনে আনে এবং এরপর বাংলাদেশের পক্ষ থেকে একাধিক ডকুমেন্ট সামনে আনা হয়, যেখানে ভারত সফরে মানে ভারতের পক্ষ থেকে বাংলাদেশ সফরে আসার এই বিষয়টা নাকি ঠিক হয়ে গেছিল 9 অক্টোবর 2025। অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীকে আগে থেকে জানানো হয়েছিল যে ভারতের 3 জন সেনাবাহিনী এবং ইন্টেলিজেন্সের প্রতিনিধি ভারত থেকে বাংলাদেশে যাচ্ছেন এবং সেখানে তারা একের পর এক গুরুত্বপূর্ণ মিটিং করেন। কাদের সঙ্গে মিটিং হয়েছে আমি নিঃসন্দেহে আপনাদের জানাবো, কিন্তু সব মিলিয়ে এমন একটা সময় ভারতের সেনাবাহিনী অবশেষে বাংলাদেশে ঝাঁপিয়ে পড়লো অ্যাকশনে, তা কিন্তু নিঃসন্দেহে উল্লেখযোগ্য। এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু রীতিমতো উত্তাল। জুলাই সনদ প্রকাশকে কেন্দ্র করে মোহাম্মদ ইউনূস বিরোধী আন্দোলন সর্বোচ্চ জায়গায় গিয়ে পৌঁছেছে। এমনকি মোহাম্মদ ইউনূসের একদা ঘনিষ্ঠ ছাত্রনেতারা সেই জুলাই সনদ অনুষ্ঠানকে বয়কট করে, পুলিশ নির্বিচারে গুলি চালাতে বাধ্য হয় বিক্ষোভকারীদের উপর। ভারত সরকার এই পুরো বিষয়টায় মুখে কুলু পাঠলেও বাংলাদেশ যে নিজস্ব ইন্টারনাল পলিটিক্স এবং গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার, তা কিন্তু এখন আন্তর্জাতিক স্তর পরিষ্কারভাবে বুঝতে পারছে। আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানেন, বাংলাদেশে এখন ভয়াবহ এক বিস্ফোরণের ছক কষা হয়েছে মার্কিন দূতাবাসকে কেন্দ্র করে। মানে একের পর এক খবর আমাদের সামনে উঠে আসছে, যা কিন্তু রীতিমতো চমকে দিচ্ছে আমাদের প্রতি মুহূর্তে। শেষ 1 বছর ধরে বাংলাদেশের এই অধঃপতন আন্তর্জাতিক স্তরকে তো ভাবাচ্ছেই, উল্টে আজকে বাংলাদেশের যে ভয়ঙ্কর পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে বাংলাদেশের ভবিষ্যৎকে যে সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলছে তার বলার অপেক্ষা রাখে না। খবরে প্রকাশিত হয়েছে 14 অক্টোবর ভারত থেকে একটি হাই ভোল্টেজ ইন্টেলিজেন্স আর্মি টিম, যার নেতৃত্বে ছিলেন মেজর জেনারেল কুন্দন কুমার সিং, তিনি নেতৃত্বে ছিলেন। সেই টিমটি গভীর রাতে গোপন বৈঠক করতে বাংলাদেশে যান এবং প্রথমে তিনি ভারতের হাই কমিশনার, যিনি বাংলাদেশে এই মুহূর্তে পোস্টেড, সেই প্রণয় ভার্মার সঙ্গে একটি মিটিং করেন, লাঞ্চ হয় এবং সেই লাঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি হাই কমিশনার পবন কুমার বেদি এবং এই লাঞ্চটি হয়েছিল বাড়িধারা কমপ্লেক্সে। এই লাঞ্চের পর বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ হায়ার অফিসিয়ালদের সঙ্গে মিটিং করেন ভারতের এই ইন্টেলিজেন্স এবং মিলিটারি টিম। কাদের সঙ্গে মিটিং হয়েছে? প্রথম মিটিংটি হয় বাংলাদেশ সেনাপ্রধান এবং বাংলাদেশ সেনার সঙ্গে। পরবর্তীকালে সেই মিটিংটি হয় বাংলাদেশের অপারেশন প্ল্যান অ্যান্ড ইন্টেলিজেন্স ডিরেক্টরদের সঙ্গে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, অত্যন্ত সিক্রেটিভ একটি মুভ। ডক্টর ইউনূস যাদেরকে সভ্য বললেন, যারা সই দিয়েছে তারা সভ্য, অর্থাৎ যারা সই দেয়নি তারা অসভ্য, তাহলে কি ওনার যারা এমপ্লয়ার তাদেরকে কি উনি গালি দিলেন? কারণ তারা তো সই দেয়নি, তারা তো তাহলে অসভ্যই রয়ে গেলেন। এই যে জুলাই সনদ, হ্যাঁ, এটার মূল হোতা কি বিএনপি জামাতি নাকি শুধু বিএনপি নাকি শুধু জামাত? আপনার কাছে আমি তো সেটাই ট্র্যাপ বলছি, যারা এই কাজগুলো করলো তাই না, তারা এখানে সই দিল না, যারা ইন্ডেমনিটি চাচ্ছে তারা দিল না। পরে তো এই আর্গুমেন্টই আসতে পারে যে এখানে আসলে এই পুলিশ হত্যার দায় হচ্ছে বিএনপি এবং জামাতের, কারণ তারাই তো এরকম এখানে তারা ইন্ডেমনিটি চাচ্ছে। এক্ষেত্রে তারা একটা বিশাল বড় ট্র্যাপে পড়ে গেলেন। এখন আমি যদি বলি যে এই সনদের মধ্য দিয়ে আসলে কি অ্যাচিভড হবে, এখন কি মানে তারা দ্বিকক্ষ বিশিষ্ট মানে সংসদের কথা বলেছে, অনেক কিছু এটার মধ্যে আছে। আলটিমেটলি এটা কিভাবে তারা বাস্তবায়ন করবে, এটা তো মানে তারা স্বাক্ষর করেছে, বাট এখনো তো এটার কোনো লিগাল কোনো ভিত্তি নাই, তাই না? যেটা বললাম এটা হচ্ছে তাদের একটা এভিডেন্স হয়ে গেল যে দায় মুক্ত চাচ্ছে, যারা স্বাক্ষর করেছে তারা দায় মুক্ত চাচ্ছে, এর বেশি কিছুটা না। তারা সংবিধান যে রিফর্ম করতে চাচ্ছে সেটা তো ইফ অ্যান্ড ওয়েন যদি তারা পার্লামেন্টে যেতে পারে আদৌ, এবং আদৌ যদি তাদের 2/3 থাকে, তখন সেটা তখন দেখা যাবে। এবং ইলেকশনের মাধ্যমে, ইলেকশন যদি হয়, ওকে, তো আমরা অলরেডি অক্টোবরের সেকেন্ড হাফে চলে এসেছি। ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হলে মিনিমাম যে সময়টা তার আমরা হাত ছুঁই কাছে চলে এসেছি।
এখনো কিন্তু বর্তমান সরকার ইলেকশন কমিশনকে প্রস্তুতি নেওয়ার জন্য কোনো আহ্বান জানান নাই। এটা খুব সিরিয়াস এবং খুব সেন্সিটিভ, এবং উনি আদৌ ইলেকশন কমিশনকে সেই আহ্বান জানাবেন কিনা এটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আছে। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে, বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরো অনেক বিষয় নিয়ে সবাই আলোচনা সমালোচনা করে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি, এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।